অযৌন জননকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথমটায় যদি আমরা দেখি তাহলে সেটা কি ছিল না বিভাজন। প্রথমেই ছিল বিভাজন। তা অযৌন জননের ভাগটা যদি দেখি কি কি না বিভাজন, বিভাজন, তারপরে আসছে কোরকোদ্গম বা বার্ডিং, খণ্ডীকরণ, খণ্ডীকরণ বা ফ্র্যাগমেন্টেশন, পুনরুৎপাদন, পুনরুৎপাদন বা রিজেনারেশন, তারপরে হচ্ছে রেণু উৎপাদন বা স্পোরুলেশন, আর একটা কি ছিল না গেমিউল উৎপাদন বা গেমিউল ফর্মেশন। এই এতগুলো পদ্ধতিতে কি হয় জীব তার অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে 6টি পদ্ধতিতে। এই বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে আবার 3টে। একটা হচ্ছে দ্বিবিভাজন, দ্বিবিভাজন, বহু বিভাজন, আর রয়েছে প্লাজমোটমি, প্লাজমোটমি। বিভাজন কি না বিভাজন হচ্ছে যখন কোনো জীব অযৌন জনন, যে অযৌন জনন প্রক্রিয়ায় কোনো জীব বিভাজিত হয়ে এক বা একাধিক সদৃশ এবং সম আকৃতি সম্পন্ন অপত্য জীব সৃষ্টি করবে, সেই প্রক্রিয়াটাই বিভাজন নামে পরিচিত। তাহলে কী হচ্ছে কোনো জীব বিভাজিত হয়ে এক বা একাধিক সদৃশ্য এবং সম আকৃতি সম্পন্ন অপত্য জীব সৃষ্টি করবে, সেটাকে আমরা বলছি বিভাজন প্রক্রিয়া। তাহলে দ্বিবিভাজন কী হবে না দ্বিবিভাজন অর্থাৎ দুটো, অর্থাৎ একটা জনিত্রী জীব যখন বিভাজনের মাধ্যমে দুটো স্বাধীন অপত্য জীবের সৃষ্টি করবে যারা কিনা সদৃশ্য এবং সম আকৃতি সম্পন্ন হবে, সেটা হচ্ছে দ্বিবিভাজন, অর্থাৎ দুটো অপত্য জীবের সৃষ্টি করবে। উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব যে অ্যামিবা কিন্তু এই দ্বিবিভাজন পদ্ধতিতে তার বংশবিস্তার করতে পারে। অ্যামিবার মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে। এ কী করবে না দ্বিবিভাজন প্রক্রিয়ায় একটা বংশ বিস্তার করবে। তখন এখানে ভেতরে যে নিউক্লিয়াসটা থাকবে এই নিউক্লিয়াসটার বিভাজন ঘটবে, ভেতরে নিউক্লিয়াসটার বিভাজন ঘটবে। এটা হচ্ছে ভেতরের এর নিউক্লিয়াস। তাহলে একটা অ্যামিবা ছিল, অ্যামিবা যখন বিভাজনের মাধ্যমে সে কী করবে না সেখান থেকে দুটো অ্যামিবার সৃষ্টি হবে। এখানে নিউক্লিয়াসটার বিভাজন হবে মাইটোসিস প্রক্রিয়ায়, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি করবে। আর একটা এরকম দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি করবে। তাহলে কী হলো এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো, সাথে সাথে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দিয়ে একটা আমার অ্যামিবা ছিল, সেই অ্যামিবা থেকে দুটো অ্যামিবার সৃষ্টি হলো। তাহলে সেটা কি হলো দ্বিবিভাজন প্রক্রিয়া। বহু বিভাজন প্রক্রিয়াটা কি না বহু বিভাজন প্রক্রিয়ায় মানে একটা জীব বহুবার বিভাজিত হয়ে অনেকগুলো সদৃশ এবং অপত্য জীবের সৃষ্টি করবে, তাদেরকে বলে সেই পদ্ধতিটা হচ্ছে বহু বিভাজন পদ্ধতি। যেমন আমরা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন পদ্ধতি দেখতে পাই। প্লাজমোডিয়ামের যে বহু বিভাজন পদ্ধতি সেটা সাইজোগনি নামে পরিচিত। সেই সাইজোগনির থেকে সাইজন্ট সৃষ্টি হয়। সেই সাইজন্টের মধ্যে কী হয় হ্যাঁ একটা নিউক্লিয়াস থাকে, সাইজন্টের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। এই নিউক্লিয়াসটা এটা নিউক্লিয়াস, তাহলে এটা কি ছিল এটা ছিল নিউক্লিয়াস।
নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে এখানে দুটো সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে যে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামের সাইজোগনি, সাইজোগনি, আর এটা ছিল কি অ্যামিবা। তাই প্লাজমোডিয়ামের সাইজোগনি, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা সে কী করবে, বহুবার বিভাজিত হবে, বহুবার বিভাজিত হয়ে সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে, সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি করবে। এই নিউক্লিয়াস অনেকগুলি সৃষ্টি হওয়ার পরে এখান থেকে কি হবে, সাইটোপ্লাজমের ডিভিশন হবে, দিয়ে তারপরে অনেকগুলো অপত্যের সৃষ্টি হবে, অনেক অপত্যের সৃষ্টি হবে। অর্থাৎ এটা হলো কি বহুবিভাজন প্রক্রিয়া। একটা জীব থেকে অনেকগুলো সদৃশ এবং সম আকৃতি সম্পন্ন যে অপত্য থেকে অপত্য জীবের সৃষ্টি হলো, জনিত্রী থেকে অপত্য জীবের সৃষ্টি হলো, সেটা হচ্ছে বহুবিভাজন পদ্ধতি। তাহলে এটা কি, এটা হচ্ছে মেরোজয়েড, এটা হচ্ছে কি প্লাজমোডিয়ামের মেরোজয়েড স্টেজ। তাহলে এটা আমরা কি দেখলাম, বহুবিভাজন পদ্ধতি, আর এটা হলো দ্বিবিভাজন পদ্ধতি। আর প্লাজমোটমিটা কি, প্লাজমোটমি হচ্ছে যখন একটি বহু নিউক্লিয়াসযুক্ত জীব, তার নিউক্লিয়াসের বিভাজন হবে না, শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কী হবে না অনেকগুলো জীবের সৃষ্টি করবে, সেটাকে বলা হচ্ছে কি না প্লাজমোটমি। যেমন আমরা কার মধ্যে দেখতে পাই না অপালিনা বলে এক ধরনের প্রোটোজোয়া রয়েছে, সেই অপালিনার মধ্যে আমরা এই প্লাজমোটমি প্রক্রিয়াটা দেখতে পাই। অর্থাৎ সেখানে কি না জীবটা বহু নিউক্লিয়াসযুক্ত, ফলে কী হয় নিউক্লিয়াসের বিভাজন হয় না, কেবলমাত্র সাইটোপ্লাজমের বিভাজন হয় এবং অনেকগুলো জীবের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে আমাদের প্লাজমোটমি প্রক্রিয়া। তাহলে এটা আমরা দেখলাম যে বিভাজন প্রক্রিয়ায় কিভাবে জীব অযৌন জনন প্রক্রিয়াটা সম্পন্ন করে। বিভাজন প্রক্রিয়ায় জীব কীভাবে অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে সেটা দেখলাম। এরপরে দেখব বার্ডিং বা কোরকোদ্গম। বার্ডিংটা কি না, বার্ডিং হচ্ছে যখন কোনো জীবের মধ্যে একটা জীব, তার মধ্যে এক বা একাধিক উপবৃদ্ধি সৃষ্টি হতে পারে, সেই উপবৃদ্ধিটা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে, এবং সেই উপবৃদ্ধি সৃষ্টির মাধ্যমে যখন একটি জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো না বার্ডিং বা কোরকোদ্গম। কোরকোদ্গম আমরা দেখতে পাই ইস্ট, হাইড্রা এদের মধ্যে। যেমন ইস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি কি দেখব, তাহলে আমি কি বললাম যে বার্ডিং, অর্থাৎ একটা সেল ছিল, এটা যদি আমার ইস্ট হয়, ইস্টের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এর বার্ডিং হবে, অর্থাৎ একটা সেলের সাথে একটা উপবৃদ্ধি দেখা যাবে, সেলের সাথে কী হবে একটা উপবৃদ্ধি দেখা যাবে। এই উপবৃদ্ধিটাকে কি বলা হচ্ছে কোরক। বার্ডিং নামকরণ বা কোরকোদ্গম কেন হয়েছে না কোরক সৃষ্টির মাধ্যমে জনন হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বার্ডিং বা কোরকোদ্গম। তাহলে এখানে নিউক্লিয়াস ছিল, এই বার্ডটা সৃষ্টি হলো বা উপবৃদ্ধিটা সৃষ্টি হলো, এরপরে কী হবে না সেলটা এই উপবৃদ্ধিটা ওই কোরকটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, দিয়ে এখানে অপত্য জীবের সৃষ্টি হবে, নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে, দিয়ে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য জীবের সৃষ্টি করবে। এটাই হচ্ছে কি না বার্ডিং বা কোরকোদ্গম পদ্ধতি। তাহলে একটা উপবৃদ্ধি সৃষ্টি হলো, সেখানে কোরকটা বৃদ্ধিপ্রাপ্ত হলো আর নিউক্লিয়াসের ডিভিশন হলো, দিয়ে সেখান থেকে কি হলো না দুটো অপত্য জীবের সৃষ্টি হলো। তাহলে এইটা কী প্রক্রিয়া দেখলাম, এটা হচ্ছে যে ইস্টের যে বার্ডিং বা কোরকোদ্গম প্রক্রিয়া, সেটা আমরা দেখলাম। এরপরে 3 নম্বরে আসবো খণ্ডীভবন অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন। খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশনটা কি না যখন কোনো জীব সে যান্ত্রিক আঘাতের কারণে বা জীবের কোনো অঙ্গের ক্ষয়ের কারণে যখন একটা জীব বিভিন্ন খণ্ডে খণ্ডিত হয় এবং প্রত্যেকটা খণ্ড থেকে একটা করে নতুন জীব সৃষ্টি হতে পারে, সেই অযৌন জনন প্রক্রিয়াকে, সেই অযৌন জনন প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে না খণ্ডিত ভবন বা ফ্র্যাগমেন্টেশন। যেমন আমরা যদি দেখি জলজে যে প্রবাল রয়েছে, তাহলে খণ্ডিতকরণ বা খণ্ডীভবনটা আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি না জলজ প্রবালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা স্পাইরোগাইরা তার মধ্যেও আমরা এই খণ্ডীভবন প্রক্রিয়া দেখতে পাই। এখানে কি বললাম যে কোনো একটা যান্ত্রিক আঘাতের কারণে বা কোনো অঙ্গের ক্ষয়ের কারণে
যখন কী হচ্ছে অঙ্গগুলো খণ্ডিত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা খণ্ড থেকে কী হয় নতুন করে একটা প্রাণী জীবের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটাকে কী বলা হচ্ছে না খণ্ডিত ভবন। অর্থাৎ এখানে যদি আমার একটা প্রবাল থাকে, প্রবাল ছিল, এটা একটা প্রবাল, শাখা প্রশাখাযুক্ত এরকম একটা প্রবাল ছিল। জলস্রোতের কারণে বা কোনো সামুদ্রিক প্রাণীর সংক্রমণের কারণে কী হলো, এর কোনো একটা অংশ খণ্ডিত হয়ে গেল। এর কোনো একটা অংশ খণ্ডিত হয়ে গেল, কিন্তু কি হবে পরবর্তীকালে এই খণ্ডিত অংশটাই একটা নতুন জীবের সৃষ্টি করবে। এই খণ্ডিত অংশ থেকে কি হবে, একটা নতুন জীবের সৃষ্টি হবে, সেটাকেই আমরা কি বলছি না খণ্ডীভবন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা ছিল একটা প্রবাল, প্রবালের কোনো কারণবশত একটা খণ্ডে খণ্ডিত হয়ে গেল, সেই খণ্ড থেকে নতুন জীবের সৃষ্টি হলো, সেই প্রক্রিয়াটা কি হ্যাঁ খণ্ডীভবন বা খণ্ডিতকরণ বা ফ্র্যাগমেন্টেশন প্রক্রিয়া। এরপরে আমরা দেখব পুনরুৎপাদন বা রিজেনারেশন প্রক্রিয়া। রিজেনারেশনটা কি, অর্থাৎ কোনো অংশ যদি রিজেনারেশন মানে পুনরায় আবির্ভাব হয়, মানে উদ্ভিদের কোনো অঙ্গ জীবের কোনো অঙ্গ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পুনরুৎপাদন কাকে বলছি না জীবের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই বিচ্ছিন্ন অঙ্গ থেকে যখন আবার নতুন জীবের সৃষ্টি হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া। যেমন আমরা এটা কাদের ক্ষেত্রে দেখতে পাই, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা এই অযৌন জনন প্রক্রিয়াটা দেখে থাকি। যেমন যদি আমরা একটা প্ল্যানেরিয়া দেখি, প্ল্যানেরিয়ার যদি কোনো একটা অংশ খণ্ডিত হয়ে যায়, হতে পারে সেটা মস্তক অংশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, মস্তক অংশটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা মস্তক অংশটাও বিচ্ছিন্ন হতে পারে বা টেল পোর্শনটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে কী হবে, সেই বিচ্ছিন্ন অংশ থেকে নতুন করে সেই বিচ্ছিন্ন অংশটা থেকে নতুন করে আবার জীবের সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি রিজেনারেশন বা পুনরুৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ তাহলে এখানে কি হবে, যেহেতু এখানে আমরা কি দেখবো এই মস্তক পোর্শনটা বিচ্ছিন্ন হয়ে গেছে বা টেল পোর্শনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে মস্তক পোর্শনটা থেকে যদি একটা নতুন জীব সৃষ্টি করতে চাই তাহলে এর কী করতে হবে না শুরুর দিকে অংশের সাথে আমাকে শেষের বডিটাও তৈরি করতে হবে। তাহলে এই হলো পুনরুৎপাদনের মাধ্যমে এইভাবে নতুন জীবটা সৃষ্টি হয়ে গেল। আর এই পাশে কী হবে, এই টেল পোর্শন থেকে, আর টেল পোর্শনটা ছিল, তাহলে টেল পোর্শন থেকে একটা নতুন জীবের সৃষ্টি হবে। তাহলে এটা এখানে কি হলো, নতুন দুটো অপত্য জীবের সৃষ্টি হলো। এটাকে আমরা কি বলছি না রিজেনারেশন বা পুনরুৎপাদন। পুনরুৎপাদন প্রক্রিয়াটা দু রকম হতে পারে, একটা হচ্ছে যে মরফোল্যাক্সিস আর একটা হচ্ছে কি এপিমরফোসিস। মরফোল্যাক্সিস মানে কি না, মরফোল্যাক্সিস হচ্ছে কোনো একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলে যখন সেখান থেকে পুনরায় নতুন জীবের সৃষ্টি হচ্ছে জননের মাধ্যমে, সেটা হচ্ছে মরফোল্যাক্সিস। আর এপিমরফোসিস হচ্ছে কোনো একটা জীবের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হলে সেই অঙ্গ জননের মাধ্যমে পুনরায় নতুন জীব সৃষ্টি করতে পারবে এরকম নয়, শুধুমাত্র সেই অঙ্গটায় পুনরায় সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে কি এপিমরফোসিস। তাহলে এটা গেল কি না পুনরুৎপাদন প্রক্রিয়া। এরপরে আমরা দেখব কি রেণু উৎপাদন। রেণু উৎপাদন হচ্ছে রেণু তৈরির মাধ্যমে যখন কোনো জীব তার বংশ বিস্তার করে বা অপত্য জীব সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি রেণু উৎপাদন প্রক্রিয়া।
যেমন আমরা কি দেখব, রাইজোপাস স্পিসিস বা মিউকর স্পিসিস, এদের ক্ষেত্রে আমরা দেখি মিউকর স্পিসিস, এদের ক্ষেত্রে এরা অন্তর্জনিষ্ণুভাবে স্পোর প্রোডাকশনের মাধ্যমে ক্ল্যামাইডো রেণু তৈরির মাধ্যমে এরা কি করে না এদের বংশ বিস্তার করে। ক্ল্যামাইডো রেণু অন্তর্জনিষ্ণুভাবে সৃষ্টি হয়, মানে রেণুগুলো কি হয় ভিতরে থাকে। তাহলে এর ভিতরে কি রয়েছে, রেণু, সেই জন্য বলা হচ্ছে অন্তর্জনিষ্ণুভাবে সৃষ্ট রেণু, এখানে রেণুগুলো থাকে। এটা কি এটা হচ্ছে যে মিউকর বা রাইজোপাসের ক্ল্যামাইডো রেণু। এরপরে আসবো গেমিউল উৎপাদন। গেমিউল উৎপাদন আমরা দেখি সাধারণত কিছু সাইকন, স্কাইফা এইরকম কিছু জলজ স্পঞ্জের ক্ষেত্রে আমরা এই গেমিউল প্রোডাকশনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়াটা দেখি। গেমিউল উৎপাদনকে বলা হয়ে থাকে অনেক সময় অন্তস্থ কোরকোদ্গম প্রক্রিয়া, অর্থাৎ জীব তার শরীরের ভেতরে কী হয় না ভেতরের তল থেকে স্বচ্ছ একটা আবরণের মধ্যে কোরক তৈরি করে, সেই জন্য সেই কোরক উৎপাদনের মাধ্যমে যেহেতু বংশ বিস্তার হয় তাই একে বলা হচ্ছে গেমিউল ফর্মেশন বা অন্তস্থ কোরকোদ্গম প্রক্রিয়া। এখানে কি হয় না বাইরের যদি আমি একটা এরকম আবরণ দেখি, বাইরের একটা আবরণ, বাইরের আবরণের মধ্যে একটা কোরক তৈরি হচ্ছে, এরকম যদি কোরক আমার তৈরি হয়, এই বাইরের গেমিউলটা যেহেতু ভেতরে তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি অন্তস্থ কোরক, বা এই অন্তস্থ কোরকটাই গেমিউল নামে পরিচিত। এই অন্তস্থ কোরকটা বাইরের স্তরের সাথে এরকম কাঁটার মতো স্পিকিউল দ্বারা যুক্ত থাকছে, এরকম গোটাটাই কী হবে এরকম স্পিকিউল দ্বারা এরকম যুক্ত থাকবে। এর ভিতরে থাকবে আর্কিওসাইট, তাহলে কি হলো না গেমিউলের ভিতরে থাকছে আর্কিওসাইট, আর এই যে এখানে একটা ছিদ্র রয়েছে যার নাম হচ্ছে মাইক্রোফাইল। এই মাইক্রোফাইল দিয়ে এই আর্কিওসাইটগুলো কি করে না অনুকূল পরিস্থিতিতে এইখান দিয়ে এরা বেরিয়ে যায়, গিয়ে অনুকূল পরিবেশে এরা নিজেদের বংশবিস্তার করতে পারে। তাহলে এটাই হচ্ছে কি গেমিউল ফর্মেশনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া। তাহলে আমরা বিভিন্ন প্রকারের যে অযৌন জনন প্রক্রিয়া সেটা দেখলাম আজকে, সেটা কোন প্রাণীর মধ্যে বা কোন জীবের মধ্যে আমরা সেটা দেখি এবং কিভাবে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাই আজকে আমরা এখানে দেখলাম।